আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব 1.6.1 তরলের ভেতরে চাপ প্রেসার ইন লিকুইড, মানে তরলের ভেতরে চাপটা কেমন হবে সেটা আমরা আজকে দেখব। তোমরা যারা পুকুর, নদী বা সুইমিং পুলের পানিতে নেমেছো তারা সবাই লক্ষ্য করেছো যে পানির গভীরে গেলে পানির এক ধরনের চাপ অনুভব করা যায়। তাহলে আমরা যারা পুকুরে গোসল করেছি, নদী বা সুইমিং পুলে, তারা সবাই জানি পানির ভেতরে গেলে ডুব দিয়ে যখন ভেতরে যাওয়া হয় তখন আমরা একটি চাপ অনুভব করি, সেটাই এখানে বলছে। পানি কিংবা অন্য কোনো তরলের গভীরে গেলে ঠিক কতটুকু চাপ অনুভব করা যাবে সেটি খুব সহজেই বের করা যায়, এবং আমরা সেই চাপটা অনুভব করি, সেই চাপটি কতটুকু চাপ অনুভব করব তা আমরা সহজেই বের করতে পারবো, সেই কথাই বলছে। ধরা যাক তুমি তরলের এইচ গভীরতায় চাপ নির্ণয় করতে চাচ্ছ। তাহলে পাশের চিত্রে দেখো, এখানে একটি জার বা যাই বলো, একটি বাটিতে পানি আছে এবং সেখানে তরলের মধ্যে একটি বস্তু রাখা হয়েছে এবং সেই বস্তুর হচ্ছে গভীরতা এইচ, এতটুকু। এই বস্তুটির গভীরতা হচ্ছে এইচ এবং তরলের নিচের এই পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে এখানে এ। সেখানে এ ক্ষেত্রফলের একটি পৃষ্ঠ কল্পনা করে নাও। চিত্র 1.11। তার উপরে তরলের যে স্তম্ভটুকু হবে সেখানকার তরলটুকুর ওজন এই এ পৃষ্ঠে বল প্রয়োগ করবে। তাহলে এখানে আমরা দেখলাম একটি তরলের ভেতর একটি পৃষ্ঠ রাখা হয়েছে যার গভীরতা হচ্ছে এইচ এবং সেই বস্তুর নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা জানি যে তরলের মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয় সেই বস্তুর আয়তন ভি, এই আয়তনই হবে হচ্ছে ক্ষেত্রফল এ এবং হচ্ছে তার হাইট এইচ এর গুণফল। তাহলে আয়তনটা কি, এই পৃষ্ঠের আয়তনটা হবে ভি ইকাল টু এ ইন্টু এইচ, এটার গুণফলই হবে তার আয়তন। তাহলে আয়তন ইকাল টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা। তাহলে এই তরলের মধ্যে নিমজ্জিত করা এই বস্তুর আয়তনটা হবে এ গুণন এইচ। তাহলে এখানে আমরা দেখি এ পৃষ্ঠের উপরের তলটুকুর আয়তন হচ্ছে এ এইচ। তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে এই তরলের ভর এম হচ্ছে এত। এটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে তার আগে ঘনত্ব বিষয়টা একটু জানতে হবে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর একক আয়তনের ভরকেই তার উপাদানের ঘনত্ব বলে। তাহলে ঘনত্বটা কি, ঘনত্ব হচ্ছে কোন একটি বস্তুর একক আয়তনের ভরকেই বলা হবে তার উপাদানের ঘনত্ব। তাহলে এটি তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নাও। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটির নাম হচ্ছে রো, এই চিহ্নটির নাম হচ্ছে রো। তাহলে ঘনত্ব কি, কোনো বস্তুর একক আয়তনের ভরই হবে তার ঘনত্ব। তাহলে এখানে ঘনত্বের এককটা একটু বের করে দেখাই তোমাদেরকে। ভরের একক আমরা কি জানি, ভরের একক হচ্ছে কেজি এবং আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আয়তনের একক মিটার কিউব। তাহলে ঘনত্বের একক হবে কেজি মিটার ইনভার্স 3, এটা হবে ঘনত্বের একক। তাহলে কেজি মিটার ইনভার্স 3 এটা হবে ঘনত্বের একক। তাহলে এখানে আমরা দেখলাম রো ইকাল টু এম ভি। তাহলে এখান থেকে এম ইকাল টু কত হবে, এখান থেকে এম ইকাল টু হবে রো ভি, এখান থেকে এম ইকাল টু হবে রো ভি। আবার আমরা কি দেখলাম, তরলের ক্ষেত্রে রো ফিক্সড ঘনত্বটা এবং ভি, তরলের ক্ষেত্রে আয়তনটা হবে এ ইন্টু এইচ, এটার গুণফল। তাহলে এ এইচ হবে আয়তন। তাহলে এম ইকাল টু আমরা পেলাম, তাহলে এম ইকাল টু আমরা পেয়েছি, এম ইকাল টু পেলাম এ এইচ রো, এ এইচ রো। এটা হচ্ছে তরলের মধ্যে নিমজ্জিত বস্তুর ভর হবে এ এইচ রো, এই যে যেটা এখানে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে এসেছে। এবার এখানে দেখো, কাজেই ওজন বা প্রযুক্ত বল হবে, আমরা জানি তরলের মধ্যে নিমজ্জিত বস্তুর বল অনুভব করবে যে বলটি, সেটি হচ্ছে এফ সমান সমান এম জি, এফ সমান সমান এম জি। এবার এম সমান সমান কত, এম হচ্ছে বস্তুর ভর। তাহলে বস্তুর ভর হবে কত, এই যে বস্তুর ভর আমরা অলরেডি বের করেছি, বস্তুর ভর এম ইকাল টু এ এইচ রো। তাহলে এখানে লিখি এ এইচ রো ইন্টু জি। তাহলে
বস্তুর বল হবে, প্রযুক্ত বল হবে এ এইচ রো জি। এবার কাজেই চাপ, তাহলে যেই চাপটুকু অনুভব করবে সেই চাপটা কী হবে? এবার চাপ ইকাল টু আমরা জানি পি ইকাল টু এফ বাই এ, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। তাহলে এখানে তাহলে তরলের পৃষ্ঠে এ ক্ষেত্রফলের ওপর, এই যে এ ক্ষেত্রফল, তাহলে তরলের ওপর এ ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলটি হবে এ এইচ রো জি, এইচ রো জি। এই যে এটা আমরা পেয়েছি এখান থেকে। তাহলে এখান থেকে এ আর এ কাটা থাকবে আমাদের এইচ রো জি। তাহলে তরলের এইচ গভীরতায় প্রযুক্ত চাপের মান হবে এইচ রো জি। এটা হবে তরলের এইচ গভীরতায় প্রযুক্ত চাপের মান। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে দেখো, অর্থাৎ নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে। তাহলে এখানে বলছে নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে। সূত্রটি পেয়েছি, নির্দিষ্ট গভীরতায় একক ক্ষেত্রফলের উপর চাপটি হবে পি ইকাল টু এইচ রো জি। এটা হচ্ছে চাপের মান। এখানে বলছে কি রো, এটা হচ্ছে ঘনত্ব, রো হচ্ছে ধ্রুবক। তাহলে রো এবং হচ্ছে জি, এই দুটা কি, এই দুটা হচ্ছে এখানে আছে ধ্রুবক, এই দুটা হচ্ছে ধ্রুবক। রো এবং জি যদি ধ্রুবক হয় তাহলে চাপের সাথে গভীরতার সম্পর্ক হবে সমানুপাতিক। যদি রো মানে ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, সেহেতু চাপের সাথে উচ্চতার সম্পর্ক হবে বা গভীরতার সম্পর্ক হবে সমানুপাতিক। সেজন্য বলছে নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে, মানে গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের মান তত বৃদ্ধি পাবে, সেই কথা এখানে বলছে। পানির বেলায় আনুমানিক প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপের সমপরিমাণ চাপ বেড়ে যায়। তাহলে পানির বেলায় এই গভীরতার সঙ্গে সঙ্গে চাপ তো বাড়বে, এটা আমরা জানি, কিন্তু পানির বেলায় এই চাপটি হচ্ছে প্রতি 10 মিটার গভীরতায় বাতাসের চাপের সমপরিমাণে বাড়তে থাকবে। মানে প্রতি 10 মিটার গভীরে গেলে, প্রতি 10 মিটার যখন গভীরে যাবে তখন প্রায় বাতাসের চাপের মানে প্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে এই চাপটি বৃদ্ধি পাবে। প্রায় প্রতি 10 মিটারে 1 অ্যাটমসফিয়ার মানে বাতাসের চাপের সমপরিমাণে চাপটি বৃদ্ধি পাবে, সেই কথা এখানে বলছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছ। এবার আমরা উদাহরণটি দেখি। কেরোসিন এখানে বলছে 800 কেজি মিটার ইনভার্স 3, তার মানে এটা হচ্ছে ঘনত্বের একক। আমরা অলরেডি ঘনত্বের একক পূর্বে ভিডিওতে দেখে এসেছি। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3। পারদের ঘনত্ব 13600 কেজি মিটার ইনভার্স 3। এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। তার মানে 50 সেন্টিমিটার নিচে এই সকল ঘনত্বের বস্তুর জন্য চাপটি আমাদেরকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা জানি এইচ গভীরতায় চাপের মান কত, পি ইকাল টু এইচ রো জি। তাহলে কেরোসিনের ক্ষেত্রে আমরা ধরলাম P1 ইকাল টু এইচ রো জি। এখানে যেহেতু গভীরতা ফিক্সড, রো 1 এখানে জি। পানির ক্ষেত্রে দিলাম P2, এখানে হচ্ছে এইচ রো 2, এখানে দিলাম জি। পারদের ক্ষেত্রে চাপ দিলাম P3, এটা হচ্ছে এইচ রো 3, এখানে হচ্ছে জি। এখানে দেখো তিনটি ক্ষেত্রেই গভীরতা হচ্ছে সমান, অভিকর্ষ ত্বরণ জি এর মান তো ধ্রুবক, তাহলে এখানে রো হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে এটাও আমরা বলতে পারবো যে নির্দিষ্ট গভীরতায়, তোমরা সুন্দরভাবে লিখে নাও, এটা নির্দিষ্ট গভীরতায় কোনো একটি তরল, এখানে মনে করো তিনটি তরল আছে নির্দিষ্ট গভীরতায়, মানে প্রতিটির গভীরতা সমান, প্রতিটির গভীরতা মনে করো এইচ, প্রতিটির গভীরতাই হচ্ছে এইচ।
তাহলে তিনটি বস্তুর ক্ষেত্রে, যেমন এখানে আছে কেরোসিন, এখানে আছে পারদ এবং এখানে আছে পানি, তাহলে তিনটি বস্তুর ক্ষেত্রে, তিন রকম বস্তুর ক্ষেত্রে একই গভীরতায় ঘনত্বের সাথে সাথে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হবে সমানুপাতিক। চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হবে সমানুপাতিক। যেখানে ঘনত্ব বেশি হবে সেখানে চাপের মান হবে বেশি। এখানে এইচ হচ্ছে ধ্রুবক। আর পূর্বে আমরা দেখেছিলাম যদি ঘনত্ব ধ্রুবক থাকে তাহলে গভীরতা হচ্ছে চাপের সমানুপাতিক। আর এখানে গভীরতা যদি ধ্রুবক থাকে, গভীরতা ধ্রুবক হলে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হবে সমানুপাতিক, মানে ঘনত্ব যত বাড়বে চাপও তত বাড়বে। তাহলে এই তিনটি ক্ষেত্রে আমাদের অঙ্ক হবে, তাহলে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মান হবে এটা। কেরোসিনের ক্ষেত্রে P1 = কত, এইচ কত 50 সেন্টিমিটার। তাহলে গভীরতা আমরা জানি মিটারে প্রকাশ করতে হবে, সেহেতু 50/100, 50/100 সমান সমান 0.5 মিটার, 0.5 মিটার। এটা হবে গভীরতা অর্থাৎ এইচ এর মান। তাহলে কেরোসিনের ক্ষেত্রে 0.5 ইন্টু রো, রো ঘনত্ব কত, এই যে 800 কেজি মিটার ইনভার্স 3। তাহলে এটা হবে এখানে হবে 0.5 মিটার, আর এসে জি এর মান কত 9.8। এভাবে তিনটি মান আমরা বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে দেখো এখানে কি গভীরতা ছিল, গভীরতা সকল ক্ষেত্রে কি গভীরতা সমান এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং গভীরতা হচ্ছে সেম মান। তাহলে এক্ষেত্রে কোনটিতে চাপ বেশি হবে, যার ঘনত্ব বেশি, কারণ আমরা দেখেছি এখানে গভীরতা সেম হলে ঘনত্ব যার বেশি হবে তার চাপের মান হবে বেশি। তাহলে ঘনত্ব এখানে কার বেশি ছিল, ঘনত্ব বেশি ছিল হচ্ছে পারদের, পারদ হচ্ছে বেশি ঘন, সেহেতু পারদের চাপের মান হবে সবচাইতে বেশি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব 1.6.2 আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা। প্লাবতা এবং আর্কিমিডিসের সূত্রটি কি সেটা আমরা এবার দেখব। তোমরা সবাই নিশ্চয়ই আর্কিমিডিসের সূত্র এবং সেই সূত্রের পেছনের গল্পটি শুনেছ। তাহলে আশা করি তোমরা আর্কিমিডিসের সূত্রের পেছনের গল্পটি সবাই জানো, তবুও তোমাদেরকে আমি একটু বলছি। এখানে কি আর্কিমিডিস যেখানে বাস করতো সেখানকার রাজা তার দেশের স্বর্ণকারকে বলেছিল যে আমাকে একটি মুকুট বানিয়ে দিতে হবে যেখানে সোনার মধ্যে কোনো খাদ থাকবে না। তার পরবর্তীতে কি স্বর্ণকার হচ্ছে একটি মুকুট বানিয়ে রাজার কাছে নিয়ে এসেছিল, কিন্তু রাজার সন্দেহ হয়েছিল কি যে সেই মুকুটে সোনার মধ্যে খাজ আছে, মানে ভেজাল আছে। তখন আর্কিমিডিসকে বলা হয়েছিল যে তুমি কিভাবে এই সোনার মধ্যে খাজ আছে কি নাই সেটি মুকুটটি না ভেঙে কিভাবে বের করবে। তখন এই আর্কিমিডিস হচ্ছে খুব চিন্তায় পড়েছিল যে কীভাবে কি সেই সোনার খাজটি না ভেঙে কীভাবে বের করবে। এরপর সে খুব চিন্তিত ছিল। এরপর হচ্ছে তারপর সে একদিনে কুয়ার মধ্যে গোসল করতে গেল, সব কিছু খুলে সে কুয়ার মধ্যে নেমে পড়ছে গোসল করার জন্য, এবং সে দেখছে যে সেখানে তার ওজন হচ্ছে কি কিছুটা কম অনুভব করছিল। এই বিষয়টি থেকেই সে খুব তাড়াতাড়ি সেখান থেকে সব কিছু রেখে ওইভাবেই রাজার কাছে এসে বলেছে পেয়ে গেছি, মানে সে সমাধানটি কীভাবে করতে হবে সেটি পেয়ে গেছে। তার এই ধারণার উপর ভিত্তি করে এই আর্কিমিডিসের এই সূত্রটি আনা হয়েছে। আশা করি তোমরা বুঝেছো। এবার সূত্রটি সহজ। কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। সাপোজ মনে করো যে এখানে একটি বস্তু আছে, এখানে পর্যন্ত পানি আছে, তাহলে কি এর মধ্যে মনে করো যে একটি বস্তুকে ডুবানো হয়েছে, তাহলে কি এই বস্তু একটি জায়গা দখল করবে তরলের মধ্যে, আর বস্তুটি এই তরলের মধ্যে জায়গা করার দরুন এই বস্তুর যে জায়গাটুকু এই এতটুকু তরল কি সেখান থেকে অপসারিত হয়ে যাবে। তাহলে এই অপসারিত যতক্ষণে তরল অপসারিত হবে সেই ততটুকু ওজন এই বস্তুটি তরলের মধ্যে কম অনুভব করবে। সেহেতু এই বস্তুটির ওজনটি কেমন হবে তরলের মধ্যে, এই যতটুকু পানি এখান থেকে বের হয়ে গেছে সেই পানির ওজনের সমান ওজন এই বস্তুটি থেকে কমে যাবে। সাপোজ আমরা মনে করি যে এই
বস্তুটির ওজন ছিল 10 এবং যতটুকু পানি এখান থেকে অপসারিত হয়েছে তার ওজন মনে করো 9। তাহলে এই বস্তুটি এই পানির মধ্যে এখন কতটুকু ওজন অনুভব করবে, এখন হচ্ছে 9 এই ওজনটুকু সেখানে অনুভব করবে, সেটা এখানে বলছে। আমরা এখন এই সূত্রটি বের করব। 1.12 চিত্রে দেখানো হয়েছে খানিকটা তরল পদার্থে একটি সিলিন্ডার ডোবানো রয়েছে। এই সিলিন্ডার না হয়ে অন্য যে কোনো আকৃতির বস্তু হতে পারত, আমরা হিসাবের সুবিধার জন্য সিলিন্ডার নিয়েছি। তাহলে এখানে দেখো পাশের চিত্রে এখানে একটি সিলিন্ডার নেওয়া হয়েছে, পাশের চিত্রে এই পানির মধ্যে একটি সিলিন্ডার নেওয়া হয়েছে। এখানে তোমরা সিলিন্ডার না হয়েও অন্য যে কোনো আকৃতির যে কোনো বস্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে। ধরা যাক সিলিন্ডারের উচ্চতা এইচ। তাহলে এই সিলিন্ডারের উচ্চতাটুকু কত? এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ এবং উপরের ও নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এই সিলিন্ডারের উপরের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং নিচের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও এ। আমরা কল্পনা করে নিই সিলিন্ডারটি এমনভাবে তরলে ডুবে রাখা হয়েছে যেন তার উপরের পৃষ্ঠটির গভীরতা হয় H1। তাহলে এই তরল থেকে এই সিলিন্ডারের দূরত্ব অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে H1। তরলের উপরের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডার এমনভাবে ডুবানো হয়েছে যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ এবং তরলের এই পৃষ্ঠ দূরত্ব হচ্ছে H1 এবং নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে H2 এবং তরলের এই উপর থেকে এই নিচের গভীরতা হচ্ছে কত? তাহলে উপর থেকে এখানকার গভীরতা হচ্ছে H1 এবং এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে H2। তরল কিংবা বায়বীয় পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না। তাহলে তরল এবং বায়বীয় পদার্থে এই তরল কিংবা বায়ু পদার্থে এই চাপ হচ্ছে নির্দিষ্ট দিকে কাজ করবে না, এটি সব দিকে সমানভাবে কাজ করে। তাহলে তরল এবং বায়ু পদার্থে চাপের মান হবে সব দিকে সমানভাবে। কাজে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে নিচের দিকে যে চাপ পাস করে তার পরিমাণ, মানে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটি নিচের দিকে যে চাপ প্রয়োগ করবে তার পরিমাণ হবে, আমরা কি জানি, চাপ সমান সমান জানি H ρg। তাহলে এই তরলের উপরের পৃষ্ঠ নিচের দিকে যে চাপটি প্রয়োগ করবে সেটাকে আমি ধরলাম P1। তাহলে গভীরতা কত? এখানে উপরের পৃষ্ঠের গভীরতা ছিল H1, তাহলে হবে H1 ρg। এবার নিচের পৃষ্ঠে উপরের দিকে যে চাপ কাজ করে তার পরিমাণ এবং এই যে তরলের নিচের পৃষ্ঠ সেটা উপরের দিকে যে চাপটি প্রয়োগ করবে সেটার হবে P2। এখানে কত? গভীরতা কত? উপরের পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা কত? H2, তাহলে এখানে হবে H2 ρg। তাহলে এই উপরের পৃষ্ঠ বলের পরিমাণ কত হবে? এই উপরের পৃষ্ঠে বল হবে, আমরা জানি কত, P = F/A। তাহলে এখানে আমরা ধরলাম P1 F1 A1। তাহলে এখানে আমরা পাবো F1 = P1 A1। এবার P1 এর মান কত? H1 ρg × A1। A1 হচ্ছে কি? উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল A। তাহলে আমরা পাবো F1 = H1 ρg। একইভাবে F2 আমরা কত পাবো? F2 আমরা পাবো হচ্ছে A, নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে A H2 ρg, এটা হবে নিচের পৃষ্ঠে প্রযুক্ত চাপ, নিচের পৃষ্ঠে উপর দিকে প্রযুক্ত বল, আর এটা হবে উপর থেকে নিচের দিকে প্রযুক্ত বল। F2 = A H2 ρg, F1 = A H1 ρg। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিলিন্ডারের পাশের পৃষ্ঠের ওপর কতখানি বল প্রয়োগ হয়েছে সেটি নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। মানে এই সিলিন্ডারের পাশে, মানে এই দিকে কতখানি বল প্রয়োগ করলো আর এই দিক থেকে এই দিকে কতখানি বল প্রয়োগ করলো সেটা আমাদের এখানে কোনো দরকার নাই, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই।
সেহেতু সেটাকে এড়িয়ে যেতে হবে, কারণ সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করে অন্য দিক থেকে ঠিক তার বিপরীত পরিমাণ বল অনুভব করে এবং একে অন্যকে নিঃশেষ করে দেয়। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে উপর থেকে নিচের দিকে প্রযুক্ত বল কত ছিল, AH1 রো জি, এবং নিচ থেকে উপরের দিকে প্রযুক্ত বলের মান কত ছিল, AH2 রো জি। এবার এই পাশ থেকে এই দিকে যে বল প্রয়োগ করা হবে এবং এই দিক থেকে এই দিকে যে বল প্রয়োগ করা হবে দুইটার মানই হবে সমান, সেহেতু সেটার লব্ধি হবে 0, সেজন্য সেই বলটিকে তুলনা করা প্রয়োজন নেই। যেহেতু H2 এবং H1 থেকে বেশি তাই দেখতে পাচ্ছি এখানে দেখো, এখানে কি H2 যেটা সেটা বেশি দূরত্ব, সেটার উচ্চতা বেশি, এবং H1 যেটা সেটার উচ্চতা কম, সেহেতু আমাদের মোট বল F হবে F2 মাইনাস F1, কারণ F2 এর ক্ষেত্রে H এর মান বেশি, সেহেতু F2 হচ্ছে বড়, সেহেতু F বড় থেকে ছোটটা বিয়োগ দেব। তাহলে আমরা পাবো কত, AH2 রো জি মাইনাস AH1 রো জি। তাহলে এখানে পাবো আমাদের A রো জি, এখানে হবে H2 মাইনাস H1, আর H2 মাইনাস H1 এখানে দেখো H2 হচ্ছে পুরোটা আর H1 হচ্ছে উপরের দূরত্ব। তাহলে H2 থেকে H1 যদি আমরা বিয়োগ দিই, H2 থেকে H1 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কোন দূরত্বটুকু পাবো, তাহলে আমরা পাবো এই এতটুকু দূরত্ব পাবো। H2 থেকে H1 বাদ দিলে আমরা এই দূরত্বটুকু পাবো, এখানে পাবো H2 থেকে H1 বাদ দিলে এই দূরত্বটুকু আমরা পাবো এখানে, সেহেতু H2 মাইনাস H1 হবে H এসে। তাহলে H2 থেকে H1 বাদ দিলে আমরা কতটুকু পাবো, এই সিলিন্ডারের যে উচ্চতা H এই মানই হবে H2 মাইনাস H1 এর মান। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা পাবো A রো জি H, A রো জি H, এটা হবে আমাদের প্রযুক্ত মোট বলের মান A রো জি H, এটা হবে আমাদের প্রযুক্ত মোট বলের মান। এখানে দেখো কি বলছে, যেহেতু AH হচ্ছে সিলিন্ডারের আয়তন, এখানে হচ্ছে A আর H এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন, যেটা আমি অলরেডি বলেছি পূর্বের ভিডিওতে। এখানে রো ঘনত্ব, রো এটা হচ্ছে কি রো, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি মধ্যাকর্ষণজনিত ত্বরণ, কাজেই উপরের দিকে প্রয়োগ করা বলের পরিমাণ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন। তাহলে আমরা দেখলাম যে কোনো একটি বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে সেটি F পরিমাণ বলে উপরের দিক প্রয়োগ করবে, ঠিক যেটি আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। আর্কিমিডিসের সূত্র কি, কোনো একটি বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে তরল সেই বস্তুকে যে বলে উপরের দিকে ঠেলে দিবে, সেই বস্তুটি তরলের মধ্যে নিমজ্জিত বস্তু যে পরিমাণ ওজন কম অনুভব করবে সেটাকেই হবে আর্কিমিডিসের সূত্র। আর ঊর্ধ্বমুখী এই বলটিকেই আমরা বলবো হচ্ছে প্লাবতা। তাহলে কোনো একটি বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে সেটি উপরের দিকে যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হবে আর্কিমিডিসের সূত্র। আর এই বলটিকেই বলা হবে ঊর্ধ্বমুখী, এই বলটিকেই বলা হবে আসলে প্লাবতা। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে এখানে এই সূত্রটিকে এভাবেও লেখা যাবে, F সমান সমান V রো জি, V রো জি, কারণ এই V সমান সমান আবার কত, AH, V সমান সমান AH। তাহলে F সমান সমান এই সূত্রটিও মনে রাখতে হবে। আর 1.6.3-এ বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া নিয়ে কথা বলছে এখানে, এটা আমরা দেখি। এখন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কেন একটি বস্তু ভেসে থাকে আবার অন্য একটি বস্তু ডুবে যায়। তোমরা জানো একটি বস্তু পানিতে ডোবানো হলে প্লাবতার কারণে সেটি যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করবে। তাহলে আমরা এখানে অলরেডি দেখেছি যে কোনো একটি বস্তুকে যখন পানির মধ্যে প্রবেশ করানো হবে তখন যেই পানিটুকু এখান থেকে অপসারিত হবে নিচ থেকে সেই পরিমাণ বল সে অনুভব করবে, অর্থাৎ তার ওজন থেকে সেই ওজন পরিমাণ বল সেটি কমে যাবে।
তাহলে যতটুকু পানি অপসারিত হবে ততটুকু ওজন সে কম অনুভব করবে পানির ভেতরে। সেই বলটি বস্তুর ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে। এটা আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, তার আগে রিডিংটা একটু পড়ে দেখাই। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারিত করবে ততটুকুই ডুববে, বাকি অংশটুকু পানিতে ডুবে যাবে না। যদি বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয় তাহলে সেটি পানিতে ডুবে যাবে, তবে পানিতে ডুবে থাকা অবস্থায় তার ওজন কিন্তু সত্যিকার ওজন থেকে কম মনে হবে। এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মনে করো এখানে একটি পানি আছে, এই পাত্রে পানি আছে, এই পাত্রের মধ্যে একটি সিলিন্ডার প্রবেশ করানো হয়েছে। এই যে একটি সিলিন্ডার প্রবেশ করানো হয়েছে এখানে পানির মধ্যে। তাহলে এই সিলিন্ডার যেই জায়গাটুকু দখল করবে সেখান থেকে অতটুকু পানি এখান থেকে কী হবে, অপসারিত হয়ে যাবে। ততটুকু পানি এখান থেকে কী হবে, অপসারিত হয়ে যাবে। তাহলে যেই পানিটুকু অপসারিত হলো, তাহলে মনে করো অপসারিত পানির ওজন মনে করো W2, আর যে বস্তুটি প্রবেশ করানো হয়েছে সেই বস্তুর ওজনটি মনে করো W1। তাহলে এখানে অপসারিত পানির ওজন W, তাহলে অপসারিত পানির ওজন W যদি বেশি হয় W1 এর চাইতে, বস্তুর ওজনের চাইতে, তাহলে বস্তুটি তখন কী হবে, ভেসে থাকবে। বস্তুটি হচ্ছে ভেসে থাকবে, বস্তু তখন ভেসে থাকবে। এখানে কি অপসারিত পানির ওজন, এই যে অপসারিত কি পানির ওজন, অপসারিত পানির ওজন এই বস্তুর ওজনের চাইতে যদি বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে। আবার কি অপসারিত পানির ওজন W এটা যদি কম হয় বস্তুর ওজনের চাইতে, তাহলে বস্তুটি তখন কি হবে, ডুবে যাবে। বস্তুটি তখন ডুবে যাবে। এবং অপসারিত পানির ওজন এবং বস্তুটির ওজন যদি সমান হয় তাহলে বস্তুটি অর্ধেক পরিমাণ ভেসে থাকবে এবং অর্ধেক ডুবে যাবে। তখন কী হবে, অর্ধেক ভেসে থাকবে, অর্ধেক ভাসবে, আর অর্ধেক হচ্ছে ডুবে যাবে। তাহলে এই কথাটাই তোমাদের এখানে সুন্দরভাবে লেখা আছে। আশা করি তোমরা এটা সুন্দরভাবে নোট করে নেবা। এখানে কি W2 হচ্ছে অপসারিত পানির ওজন, আর W1 হচ্ছে পানির মধ্যে নিমজ্জিত একটি সিলিন্ডারের ওজন। অর্থাৎ অপসারিত পানির ওজন যদি বস্তুর ওজনের সাথে বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে, এবং অপসারিত পানির ওজন যদি ডাব্লুর ওজনের চাইতে কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে, এবং অপসারিত পানির ওজন এবং বস্তুর ওজন সমান হলে বস্তুটি কিছু অংশ ডুবে থাকবে এবং কিছু অংশ ভেসে থাকবে, এটা এখানে বলছে। এবং কি বস্তুটি যদি ডুবেও যায়, এই যে এখানে এক্ষেত্রে কি বস্তুটি পানির মধ্যে ডুবে যাবে, বস্তুটি পানির মধ্যে ডুবে যাবে। কোনো বস্তু যদি পানির মধ্যে ডুবে যায় তবুও সে কিছু পরিমাণ ওজন তার নির্দিষ্ট ওজনের চাইতে একটু কম অনুভব করবে। সেখানে তাহলে বস্তুটি যদি ডুবেও যায় তবুও সে তার ওজনের থেকে কম একটু ওজন অনুভব করবে, যেটা এখানে বলা আছে, থেকে কম মনে হবে। যদি কোনোভাবে বস্তুটির ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায় তাহলে বস্তুটাকে পানির ভেতরে যেখানেই রাখা হবে সেখানেই থেকে যাবে। তাহলে এখানে বলেছিলাম যে অপসারিত পানির ওজন এবং বস্তুর ওজন যদি সমান হয় তাহলে বলেছিলাম কি অর্ধেক ডুববে অর্ধেক ভাসবে। অর্থাৎ এক্ষেত্রে কি বস্তুটিকে এই পানির মধ্যে যেখানে রাখবো সেখানেই থেকে যাবে, যেখানে রাখবো সেখানেই থেকে যাবে। যদি উপরের দিকে এভাবে রাখি এভাবেই থেকে যাবে, সেহেতু অর্ধেক ডুববে অর্ধেক ভেসে থাকবে, এই কথা বলেছিলাম। কিন্তু এখানে কি যেখানে ওকে রাখবো পানির ভেতর সে তখন সেখানেই থেকে যাবে, সেখান থেকে আর অন্যদিকে বা ভেতরে বা উপরের দিকে আসবে না, উপরে ভেসে উঠবে না, নিচেও ডুবে যাবে না। দৈনন্দিন জীবনে সেরকম কিছু চোখে না পড়লেও পানির নিচে চলাচল করার সময় সাবমেরিনে নিয়মিতভাবে এটি করা হয়। তাহলে পানির ভেতর যে সাবমেরিন চলে সেই সাবমেরিনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে অপসারিত পানির ওজন এবং হচ্ছে বস্তুটির ওজন অর্থাৎ সাবমেরিনের ওজন দুটা হচ্ছে কি সমান রাখা হয়, সেহেতু সেটা যেখানে রাখা হয় সেখানেই সেইভাবেই থেকে যায়। এই প্রযুক্তির মাধ্যমে সাবমেরিন পানির নিচ দিয়ে চলাচল করে। এবার এই উদাহরণটা আমরা দেখি। এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? কাঠের ঘনত্ব ρ 0.5 × 10⁻³ কেজি
মিটার কিউব। পানির ঘনত্ব 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে এখানে এক টুকরো কাঠকে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুববে এবং কত শতাংশ ভেসে থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরি, এখানে মনে করো যে বস্তুর ওজন, এখানে ধরলাম বস্তুর ওজন ইকুয়াল টু অপসারিত পানির ওজন। অপসারিত পানির ওজন। কারণ এখানে কি বলেছে, এখানে বলেছে বস্তুর কতখানি পানির মধ্যে ডুবে থাকবে এবং কতখানি ভেসে থাকবে। যদি বস্তুটির অপসারিত ওজন এবং বস্তুর ওজন যদি সমান হয় তবেই বস্তুটি ভেসে থাকবে। এখন দেখব যে কতটুকু ভেসে থাকবে আর কতটুকু ডুবে যাবে সেটি আমরা দেখব। তাহলে বস্তুর ওজনকে আমরা ধরলাম, বস্তুর ওজন হচ্ছে mg, m1g দেখলাম, m1g, এবং অপসারিত পানির ওজন আমরা ধরলাম যে, তাহলে বস্তুটি কি কাঠ, তাহলে কাঠের ভর ধরলাম m1 এবং উভয়কোষী ত্বরণ g, এবং অপসারিত পানির ওজন ধরলাম হচ্ছে m2g। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি কি ঘনত্ব সমান সমান রো ইকুয়াল টু একক আয়তনের ভরকেই তার উপাদানের ঘনত্ব বলে। তাহলে m সমান সমান আমরা জানি রো ভি। তাহলে এখানে আমরা লিখব m1 এর বদলে লিখব কি রো 1 v1, আর এখানে g, আর এই পাশে থাকবে কত m2, এটা ধরলাম হচ্ছে রো 2 v2, আর হচ্ছে g। এখানে রো 1 হচ্ছে কি বস্তুর, এখানে হচ্ছে কাঠের ঘনত্ব হচ্ছে, এটা ধরলাম রো 1, এটা হচ্ছে রো 1, আর পানির ক্ষেত্রে এটা ধরলাম রো 2। তাহলে এখানে জি কাটা, তাহলে আমরা পাবো হচ্ছে রো 1 v1 ইকুয়াল টু রো 2 v2। এখানে আমরা লিখতে পারি রো 1 বাই রো 2, আর এখানে আমরা লিখতে পারি v2 বাই v1, তাহলে v2 বাই v1, আর এটা হচ্ছে রো 1 বাই রো 2, এভাবে লিখতে পারি। তাহলে v2 বাই v1 এটা হচ্ছে কি v1, এতটুকুর মধ্যে v2 ডুবে গেছে, v1 আয়তনের মধ্যে v2 এই আয়তনটুকু ডুবে গেছে, তাহলে এটা হচ্ছে কি ডুবন্ত অংশের পরিমাণ, এটা হবে ডুবন্ত অংশের পরিমাণ, তাহলে মানটি আমরা কত পাবো, ডুবন্ত অংশের পরিমাণ ইকুয়াল টু হবে রো 1 বাই রো 2। রো 1 এর মান কত 0.5 ইন্টু 10⁻³ আর রো 2 এর মান কত 10⁻³ তাহলে এই মান পাবো আমরা হচ্ছে 0.5। শতকরাতে নিয়ে গেলে 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করলে আমরা মান পাবো হচ্ছে কত, মান পেয়ে যাব হচ্ছে 50%। তাহলে 50% পানির মধ্যে ডুবে যাবে, এটা হচ্ছে পানির মধ্যে ডুবন্ত অংশ। তাহলে ভেসে থাকবে কত, ভেসে থাকবে হচ্ছে 100-র মধ্যে 50।
তাহলে হচ্ছে আবার হচ্ছে 50%। তাহলে 50% হচ্ছে ডুবে থাকবে এটা, আর 50% হচ্ছে ভেসে থাকবে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।